নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য রিডলিং থর্প ম্যান। আজকের গল্পটি আমরা দি অ্যাডভেঞ্চার অফ দি ডান্সিং ম্যান গল্প অবলম্বনে তৈরি করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা যদি এর আগের আমাদের চ্যানেলে শার্লক হোমসের গল্পগুলো না শুনে থাকেন তবে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে শার্লক হোমসের প্লেলিস্টটা দিয়ে দেব, সেখান থেকে গিয়ে শার্লক হোমসের কাহিনীগুলো শুনে নিতে পারেন। তবে আজকে আর বেশি দেরি করব না, শুরু করব আজকের গল্প পাঠে এবং ডক্টর জন ওয়াটসনের ভূমিকায় আমি শুনতু, শার্লক হোমসের ভূমিকায় রাজপ্রতাপ বসু। তাহলে শুরু করছি আজকের গল্প, শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ দ্য রিডলিং থর্প ম্যান। এই নাও একটি হেয়ালি, বড় দেখি এর মাথা মুন্ডু কিছু ধরতে পারছো কিনা। একটা কাগজ টেবিলের উপর ফেলে দিয়ে ঘুরে বসলো হোমস তার রাসায়নিক বিশ্লেষণের কাজ নিয়ে। আরে এ তো দেখছি ছেলে মানুষের আঁকিবুকি। ওহো, ইজ ইট? তাছাড়া আর কি শুনি? মিস্টার হেলটন কিউবিটও তো তাই জানতে চান। মিস্টার কিউবিট নরফোকের রেডলিং থর্প ম্যানারে থাকেন। ঘন্টা বাজার শব্দ শুনছি ওয়াটসন, ভদ্রলোক বোধহয় এলেন। সিঁড়িতে ভারী পায়ের শব্দ শুনলাম। পর মুহূর্তেই ঘরে ঢুকলেন লম্বা চওড়া এক ভদ্রলোক। করমর্দনের পালা সাঙ্গ হলে বসতে যাচ্ছেন এমন সময় তার চোখে পড়ল টেবিলের উপর রাখা কিংভূত কিমাকার ছবি আঁকা কাগজের টুকরোগুলো। উৎসুক কণ্ঠে শুধলেন, কিরকম বুঝলেন মিস্টার হোমস? এরকম বিদঘুটের ধাঁধা আর দুটি দেখেননি, তাই না মিস্টার হোমস? বিদঘুটি তো বটেই, কিন্তু এই কিম্ভূত কিমাকার জিনিস নিয়ে আপনি এত ভাবিত হয়ে পড়েছেন কেন, তাই তো বুঝছি না। আমি হইনি মিস্টার হোমস, হয়েছে আমার স্ত্রী। নিদারুণ ভয় পেয়েছে বেচারি, মুখে কিন্তু কোনো কথা নেই। তাই ভাবলাম হেঁয়ালিটার শেষ পর্যন্ত না দেখে আমি ছাড়ছি না। সূর্যের আলোর সামনে কাগজটা তুলে ধরল হোমস। নোটবই থেকে ছেঁড়া একটা পাতা, মূর্তিগুলো পেন্সিলে আঁকা। কিছুক্ষণ পরীক্ষা করার পর সযত্নে কাগজটা ভাঁজ করে নিজের পকেট বইয়ের মধ্যে রাখল হোমস। মোটাসোটা গাট্টা গোট্টা হাত দুটো কচলাতে কচলাতে নার্ভাসভাবে মিস্টার কিউবিট বললেন, দেখুন, আমি আবার জমিয়ে গল্প বলতে পারি না, কাজেই বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবেন প্লিজ। গত বছরে আমার বিয়ের সময় থেকেই শুরু করছি। তার আগে বলে রাখি, আমি ধনবান না হলেও আমার পূর্বপুরুষেরা প্রায় 25 বছর ধরে বাস করেছেন রেডলিং থর্পে। নরফোকে আমাদের বংশের নাম জানে না এমন কেউই নেই। গত বছর জুবিলি উপলক্ষে এসেছিলাম লন্ডনে। গ্রামের যাজক পার্কার রাসেল স্কোয়ারের একটা বোর্ডিং হাউসে উঠেছিল, তাই আমিও ডেটা নিলাম সেখানেই। একটি আমেরিকান মেয়ে থাকতেন বোর্ডিং হাউসে। মেয়েটি সুন্দরী এবং যুবতী, নাম প্যাট্রিক এলসি প্যাট্রিক। ক্রমে ক্রমে আমাদের মেলামেশা বন্ধুত্বের পর্যায়ে পৌঁছায়। আমার 1 মাসের মেয়াদ পুরোবার আগেই গভীরভাবে ভালোবেসে ফেললাম তাকে। রেজিস্ট্রি অফিসে বিনা ধুমধামে শেষ হলো আমাদের বিয়ে। 2 দিন পর নরফোকে ফিরে এলাম, আর তাকে নিয়ে শুরু হলো আমাদের বিবাহিত জীবন। ভাবছেন ডাহা পাগলামি কি, তাই তো? আমার মতো বংশ মর্যাদা সম্পন্ন একজন পুরুষের পক্ষে পাত্রীর অতীত অথবা সামাজিক প্রতিষ্ঠা সম্বন্ধে কোনো রকম খবর না নিয়ে দম করে বিয়ে সেরে ফেলা সত্যিই আশ্চর্যের ব্যাপার, সন্দেহ নেই। কিন্তু আপনি যদি তাকে দেখতেন মিস্টার হোমস, আর 2 দিন মেলামেশা করতেন, তাহলেই বুঝতেন কেন আমি কিছু না জেনে কিছু না ভেবে সারা জীবনের সঙ্গিনী করে নিলাম তাকে। তবে এ সম্বন্ধে এলসিও কোনো লুকোছাপা করেনি। আমার সঙ্গে কোনো রকম ছলাকলা করা দূরে থাকুক, সরল মনেই বলেছে সে তার কথা আমাকে। সুতরাং ইচ্ছে করলে বিয়ে না করলেও পারতাম আমি। বিয়ে ঠিক আগের দিন এলসি আমায় বললে, অতীতে কতগুলো বাজে ব্যাপারে আমি জড়িয়ে পড়েছিলাম, কিন্তু আমি এখন সবকিছু ভুলে যেতে চাই। অতীত আমার কাছে বড় বেদনাদায়ক, তাই সেই সম্বন্ধে আমি কোনোদিনই কোনো কথা বলবো না। কিন্তু হিল্টন, আমাকে বিয়ে করলে তুমি জানবে তোমার স্ত্রীর ব্যক্তিগত জীবনে লজ্জা পাওয়ার মতো কিচ্ছু নেই।
কিন্তু আমাকে একটা কথা দিতে হবে তোমায়। বিয়ের আগে পর্যন্ত আমার জীবনে যা যা ঘটেছে সে সম্বন্ধে তুমি কোনো রকম কৌতূহল প্রকাশ করবে না, আমাকেও কোনো কথা বলতে দেবে না। এই শর্ত যদি খুব কঠিন বলে মনে হয় তাহলে ফিরে যাও নরফোকে। আমার জন্য আবার এক নিঃসঙ্গ জীবন শুরু হোক। সেদিন মেনে নিয়েছিলাম তার শর্ত, এবং আজ পর্যন্ত আমার কথা আমি রেখেছি। যাই হোক, বিয়ের পর 1 বছর কেটে গেছে। সুখে শান্তিতে ভরে উঠেছিল আমাদের দাম্পত্য জীবন। কিন্তু মাসখানেক আগে জুন মাসের শেষাশেষি সেই প্রথম চোখে পড়ল অশান্তির সূচনা। আমেরিকা থেকে একদিন একটা চিঠি এসে পৌঁছালো আমার স্ত্রীর নামে। আমেরিকান ডাকটিকিটগুলো চোখে পড়েছিল আমার। চিঠি পেয়ে কাগজের মতো সাদা হয়ে এলো এলসির মুখ। পড়া শেষ হতেই চিঠিখানা সে ছুঁড়ে ফেলে দিল আগুনের চুল্লিতে। পরে এ সম্বন্ধে আর কোনো উচ্চবাচ্য করলে না এলসি, আমিও না। কথা যখন দিয়েছি তখন তার নড়চড় হবে না। কিন্তু লক্ষ্য করলাম সেই দিন থেকেই পুরো 1 ঘন্টাও সহজভাবে কাটাতে পারেনি বেচারি। সব সময় তার চোখে মুখে দেখেছি আতঙ্কের ছায়া। সে আতঙ্ক কিসের তা বুঝিনি, শুধু এইটুকু বুঝেছি যে যেন দুরু দুরু বুকে সে প্রতীক্ষা করে চলেছে কি এক আসন্ন বিভীষিকার। কিসের জন্য এ সভয় পথ যাওয়া তা জানি না। আমাকে বিশ্বাস করে সব কথা খুলে বললে হয়তো ভালোই করতো এলসি। তার সবচেয়ে দরদি বন্ধু হিসেবে নিশ্চয়ই তার দিবানিদ্রার অশান্তি ঘুচিয়ে দিতে পারতাম আমি। কিন্তু সে আগে না বললে শর্ত অনুযায়ী আমিও কিছু জিজ্ঞেস করতে পারি না। যে মিস্টার হোমস, এলসির সততায় আমার কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। অতীতে যাই ঘটুক না কেন আমার দৃঢ় বিশ্বাস সেজন্য তাকে দায়ী করে চলে না কোনো মতেই। নরফকের সামান্য লোক আমি, কিন্তু বংশমর্যাদার দিক দিয়ে আমাকে টেক্কা দেওয়ার মতো মানুষ সারা ইংল্যান্ডে আর 2টি নেই। এলসি তা ভালো করেই জানে এবং সব জেনে তবে বিয়ে করে আমায়। কাজে এ বংশে কলঙ্কের দাগ লাগে এমন কিছুই যে সে করবে না তা আমি জানি। এবার বলছি আমার কাহিনীর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে গোলমেলে অংশটা। সপ্তাহখানেক আগে গত সপ্তাহের মঙ্গলবারে একটা জানলার চৌকাঠে আশ্চর্য কতকগুলো নাচিয়ে মূর্তি দেখলাম। খড়ি দিয়ে আঁকা মূর্তিগুলো। ভাবলাম আস্তাবলের ছোকরাটার কাজ, কিন্তু সে ছোকরা দিব্য গেলে বললে যে এরকম বদখেয়াল কোনোদিনই আসেনি তার মাথায়। যেই করুক, মূর্তিগুলো যে রাত্রে আঁকা হয়েছিল তা বুঝলাম। জল দিয়ে দাগগুলো মুছে ফেলে পরে স্ত্রীর কাছে গল্প করতে গিয়ে অবাক হয়ে গেলাম এই সামান্য ব্যাপারে তার বিরাট পরিবর্তন দেখে। দারুণ সিরিয়াস হয়ে গিয়ে বারবার মিনতি করতে লাগলো এলসি, যেন আবার এই ধরনের মূর্তি চোখে পড়লে তাকে দেখাই আমি। সপ্তাহখানেকের মধ্যে নাচিয়েদের আর পাত্তা পাওয়া গেল না। তারপরেই গতকাল সকালে বাগানে সূর্য ঘড়ির ওপর পড়ে থাকতে দেখলাম এই কাগজটাকে। এলসিকে দেখাতেই জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝের উপর। তারপর থেকেই যেন তাকে ভূতে পেয়েছে। চেতনা আছে কি নেই বোঝা মুশকিল। সব সময় আচ্ছনের মতো যেন ঘুরে বেড়াচ্ছে স্বপ্নের মধ্যে। চোখের তারায় নিঃসীম নিষ্ঠুর আতঙ্কের কালো প্রতিচ্ছবি। তখনই মরিয়া হয়ে চিঠি লিখে কাগজটা পাঠিয়ে দিলাম আপনার কাছে মিস্টার হোমস। এই জিনিস নিয়ে পুলিশের কাছে যাওয়া মানে তাদের হাসির খোরাক জোগানো। কিন্তু আপনার কাছে আমি নির্ভয়ে আসতে পারি মিস্টার হোমস। আমার কুলমর্যাদা থাকতে পারে, কিন্তু সে অনুপাতে টাকা নেই। তবে আমার এলসির জীবনে সত্যিই যদি কোনো বিপদের সম্ভাবনা বয়ে নিয়ে এসে থাকে কিম্বুত কিমাকার নাচিয়েরা, তাহলে আমার শেষ সম্বলটুকু তাকে বিপদমুক্ত করার জন্য খরচ করতে প্রস্তুত আমি। আমি সত্যি বলছি মিস্টার হোমস। তন্ময় হয়ে শুনছিল হোমস। কাহিনী শেষ হলে পর বেশ কিছুক্ষণ চিন্তাকুটিল মুখে স্তব্ধ হয়ে বসে রইল সে। তারপর বলল, ইন্টারেস্টিং মিস্টার কিউবিট। এরকম পরিস্থিতিতে আপনার কি মনে হয় না স্ত্রীর কাছে সরাসরি সব কথা জিজ্ঞেস করা উচিত? তাকে জানান না কেন যে তার গোপন রহস্যের ভাগিদার হতে চান আপনিও? মিস্টার হোমস, প্রতিজ্ঞাই। এলসি যদি সেই ইচ্ছা হয় তবে সে নিজে থেকেই বলবে। না বললে আমি নিজে থেকে তার গোপন কথা কোনোদিনই জানতে চাইব না। তবে আপনার কাছে আসা আমার অভিরুচি, তাতে তো আর কথার খেলা হচ্ছে না। বেশ, তাহলে আমার আন্তরিক সাহায্য পাবেন আপনি। বাট বিফোর দ্যাট আই হ্যাভ সাম কোয়েশ্চেন ফার্স্টলি।
আপনার বাড়ির আশেপাশে কোনো আগন্তুককে ঘোরাফেরা করতে কেউ দেখেছে কি? না। জায়গাটা নিশ্চয়ই খুব নিরিবিলি। নতুন মুখ দেখলেই কথা উঠতো, তাই নয় কি? বাড়ির একেবারে কাছাকাছি হলে সে কথা খাটে, কিন্তু একটু দূরেই কয়েকটা জলছত্র আছে। বহিরাগতদের থাকার ব্যবস্থাও সেখানে রেখেছে স্থানীয় চাষিরা। অ্যান্ড সেকেন্ডলি মিস্টার কিউবিট, ছবি অক্ষরগুলোকে একেবারে হেসে উড়িয়ে দেওয়া যায় না। প্রত্যেকটা নাচিয়ের একটা না একটা মানে আছে। যদি এলোপাথারি খেয়াল মাফিক আঁকিবুকি হয় তাহলে অবশ্যই প্রহেলিকার জট ছাড়ানোর ক্ষমতা আমাদের নেই, আর যদি নিয়ম মাফিক হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, এই ব্যাপারে শেষ না দেখে আমি ছাড়ছি না। কিন্তু আপনার আনা নমুনাটা এতই পুঁচকে যে এ থেকে বিশেষ কিছু আলো আমি পাচ্ছি না। তাছাড়া আপনার কাহিনী শুনেও বলিষ্ঠ কোনো ইঙ্গিত পেলাম না। কাজেই তদন্ত আরম্ভ করার মতো মাল মশলাই নেই হাতে। এ কারণেই আমার অনুরোধ, আপনি নরফোকে ফিরে যান। মিস্টার কিউবিট, কড়া নজর রাখুন চারিদিকে। নতুন কোনো নাচনেওয়ালার ছবি দেখলেই হুবহু কপি পাঠিয়ে দিন আমাকে। জানলার চৌকাঠে খড়ি দিয়ে আঁকা যে মূর্তিগুলো দেখেছিলেন তার কপি না পাওয়ার জন্য যে কি আফসোস হচ্ছে তা আমি কি করে বোঝাবো আপনাকে। তন্ন তন্ন করে খুঁজে দেখবেন বাড়ির কাছাকাছি অঞ্চলে কোনো আগন্তুকদের আগমন ঘটছে কি না। টাটকা কোনো প্রমাণ টমান পেলে বিনা দ্বিধায় চলে আসুন আমার কাছে। এছাড়া আপাতত আপনাকে আমার আর কিছু বলার নেই। পরিস্থিতি যদি গুরুতর হয়ে ওঠে তাহলে আমাকে আপনার নরফোকের বাড়িতেই দেখতে পাবেন। এই সাক্ষাৎকারের পর থেকে কটা দিন সবসময় গভীর চিন্তায় তন্ময় হয়ে থাকতে দেখলাম শার্লককে। মাঝে মাঝে পকেট বই থেকে ছবি আঁকা কাগজের টুকরোটা বার করে এক দৃষ্টে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করতে দেখলাম আশ্চর্য নাচিয়েদের। কিন্তু চিন্তা ছাড়া এই প্রসঙ্গে একটা কথাও শুনলাম না তার মুখে। দিন 15 কি তারও পরে মিস্টার কিউবিট ফেরেলেন। আর্ম চেয়ারে অবসন্ন শরীর এলিয়ে দিয়ে বললেন, মিস্টার হোমস, আমার নার্ভাস সহ্য করতে পারছে না। আপনার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পরের দিন সকালে প্রথমে যে জিনিসটা দেখলাম তা আরেক দল নতুন নাচিয়েদের ছবি। টুল হাউসের কালো কাঠের দরজায় খড়ি দিয়ে আঁকা ছিল মূর্তিগুলো। টুল হাউসটা লনের পাশে, সামনের জানলা থেকে পরিষ্কার দেখা যায় হাউসটা। যাই হোক, অবিকলে একটা কপি তুলে এনেছি। এই নিন ছবি, এই যে। বলে একটা কাগজের ভাঁজ খুলে টেবিলের উপর রাখলেন মিস্টার কিউবিট। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তারপর? কপি করে নেওয়ার পর মূর্তিগুলো মুছে ফেললাম আমি। কিন্তু ঠিক 2 দিন পরেই সকালে উঠে দেখলাম আরেক দল নাচিয়েদের। এই দেখুন, তারও কপি, এই যে। হাত ঘষতে ঘষতে খুশির চোটে নিঃশব্দে হাসতে থাকে হোমস। বলে, মাল মশলাগুলো খুব চটপট পাওয়া যাচ্ছে দেখছি। 3 দিন পরে সূর্যখড়ির ওপর নুড়ি চাপা দেওয়া আরেক সারি কাগজে আঁকা মূর্তিদের পাওয়া গেল। এই সেই কাগজ। দেখতেই পাচ্ছেন তো, নাচের ঢংগুলো ঠিক আগের মতো। এরপর ঠিক করলাম ওত পেতে বসে থাকতে হবে। রিভলভার নিয়ে বসলাম স্টাডিতে। এখান থেকে লন আর বাগানটা পুরোপুরি দেখা যায়। রাত প্রায় 2টোর সময় জানালার সামনে চুপচাপ বসে আছি। বাইরে চাঁদের ফুটফুটে আলো ছাড়া সব অন্ধকার। এমন সময় ঠিক পেছনে পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি ড্রেসিং গাউন পরে আমার স্ত্রী শোয়ার ঘরে ফিরে আসার জন্যে কাকুতি মিনতি করতে লাগলো এলসি। আমি খোলাখুলি বললাম যে হতভাগা এই জাতীয় বাঁদরামো করছে আমাদের সঙ্গে, তার শ্রীমুখটি আমার একবার দেখবার দরকার। এলসি বললে, নিছক রসিকতা ছাড়া যখন কিছুই নয়, তখন আমার মনে হয় এই বিষয়ে মাথা ঘামানো উচিত নয়। তবে সত্যিই যদি ছবিগুলোর জন্য এত উত্তক্ত মনে করো, তাহলে চলো তুমি আর আমি বাইরে কোথাও বেরিয়ে আসি। কি? কোথাকার এক ফাজিলের জন্য নিজের বাড়িঘর তো ছেড়ে পালাবো? লোকে দেখলে টিটকিরি দেবে যে। যাকগে সেসব কথা, এখন তো আপাতত ঘুমাও, কাল সকালে উঠে দেখা যাবে কি করা যায়। কথা বলতে বলতে আচম্বিতে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। নিমেষে রক্তহীন সাদা হয়ে গেল এলসির মুখ। মনে হলো চাঁদের আলো ফ্যাকাশে হয়ে গেছে তার মুখের কাছে। শক্ত মুঠিতে আমার কাঁধ চেপে ধরে বিস্ফারিত চোখে সে তাকিয়েছিল বাইরে। টুল হাউসের ছায়ায় কি যেন একটা নড়তে দেখলাম। গুড়ি মারা কালো একটা মূর্তি।
আমাগুড়ি দিয়ে মূর্তিটা কোণ থেকে বেরিয়ে এসে হাঁটু পেতে বসলো দরজার সামনে। পিস্তল বার করে ছুটে বেরোতে যাচ্ছি, কিন্তু বাধা পেলাম স্ত্রীর কাছে। প্রাণপণ শক্তিতে আমাকে জাপটে ধরে আটকে রাখলো এলসি। ঠেলে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু মরিয়া হয়ে আমাকে চাপটে ধরে রইল সে। অনেক কষ্টে ছাড়ান পাওয়ার পর দরজা খুলে টুল হাউসে পৌঁছে আর দেখতে পেলাম না কৃষ্ণবর্ণ প্রাণীটাকে। উধাও হওয়ার আগে সে তার চিহ্ন রেখে গেছিল দরজার ওপর। আগের দুবারের মতোই দেখলাম বিভিন্ন ঢঙে নাচতে নাচতে এগিয়ে চলেছে একদল মূর্তি। তখনই কাগজে আঁকা ছবিটার হুবহু কপি করে নিলাম। চারদিকে দৌড়দৌড়ি করেও রাস্কেলটার টিকি দেখতে পারলাম না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে লোকটা পালাইনি মোটে, কোথাও না কোথাও খাপটি মেরেছিল। কেননা পরের দিন সকালে কালো কাঠের দরজার উপর দেখলাম আরও কয়েকটা নতুন মূর্তি আঁকা হয়েছে গত রাত্রে দেখা মূর্তিগুলোর ঠিক নিচে। নতুন মূর্তিগুলোও কপি করেছেন? হ্যাঁ, যদিও মাত্র কয়েকটা মূর্তি, তো কপি করতে ভুলিনি। এই দেখুন। আবার একটা কাগজ বার করলেন মিস্টার কিউবিট। হোমসের চোখ দেখে মনে হলো ভেতর ভেতর দারুণ উত্তেজিত হয়ে উঠেছে। কাগজটা নামিয়ে রেখে বলল, এই মূর্তিগুলো প্রথম সারির মূর্তিগুলোর অংশ হিসেবে আঁকা হয়েছিল, না একেবারে আলাদাভাবে দেখানো হয়েছিল তা লক্ষ্য করেছিলেন কি? দরজার অন্য পাল্লায় ছিল ছবিগুলি। এক্সিলেন্ট! এতক্ষণে দারুণ একটা পয়েন্ট পাওয়া গেছে। শুনে আমার আশা জাগছে মিস্টার কিউবিট। তারপর? আরে থামবেন না, থামবেন না, আপনার রীতিমতো ইন্টারেস্টিং রিপোর্টের বাকিটুকুও বলে ফেলুন। আমার আর বিশেষ কিছু বলার নেই মিস্টার হোমস। সে রাত্রে আমি আমার স্ত্রীর উপর বাস্তবিকই রেগে গেছিলাম, আমাকে এরকম বিমক্ষ হয়ে আটকে রেখে রাস্কেলটাকে পকার পার হতে দেওয়ার জন্যে। আমাকে ওভাবে জাপটে না ধরলে আমি স্কাউন্ডারটাকে জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম। এলসি শুধু কাঁদো কাঁদো ভাবে বললে পাছে আমি বিপদে পড়ি, তাই আমাকে সে আটকেছে। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আসল ব্যাপারটা ঠিক তার উল্টো। আমি নয়, এলসির ভয় লোকটা পাছে বিপদে পড়ে। কেননা এলসি যে নিশাচর মূর্তিটাকে চেনে আর বিদঘুটে নিশানগুলোর মানে জানে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ওর স্বরে এমন এক সুর আছে, ওর চোখে এমন এক দৃষ্টি আছে যে এরকম সন্দেহ মনে এলেও তা টিকে না। আমার বিশ্বাস এলসি সত্য কথাই বলছে। আমার মঙ্গলের জন্যই আমাকে ওভাবে আটকে রেখেছিল বেচারি। আমার রিপোর্ট শেষ হয়েছে মিস্টার হোমস। এখন প্রয়োজন আপনার পরামর্শের। আমার ইচ্ছে খামারের চনা ছয়েক ছোকরাকে পাহারায় বসাই। রাস্কেলটাকে ধরে বেশ করে উত্তম মধ্যম দিলেই স্বপ্নেও আর এমুখ হবে না হতভাগা। অত সোজা দাওয়াইয়ে কেসের কোনো সুরাহা হবে না মিস্টার কিউবিট। কাগজগুলো রেখে যান, খুব শীঘ্রই আসছি আপনার ওখানে। তখনই আপনার কৌতূহল খানিকটা মেটাতে পারবো বলে মনে হয় আমার। মিস্টার হিলটনের চওড়া পিঠ দরজার আড়ালে যাওয়া মাত্র হোমস ছিলে ছেঁড়া ধনুকের মতন লাফিয়ে উঠে টেবিলের সামনে বসে মেলে ধরল কাগজগুলো। তারপর শুরু হলো অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম গণনার পালা। পুরো 2 ঘন্টা ধরে রাশি রাশি অঙ্ক আর অক্ষর নিয়ে তন্ময় হয়ে কাগজের পর কাগজ ভরিয়ে চলল হোমস। তারপর খসখস করে লেখা হলো সুদীর্ঘ একটা টেলিগ্রাম। আমার দিকে ফিরে বলল, ওয়াটসন, টেলিগ্রামের উত্তর যদি আমার আশানুরূপ হয় তাহলে একটা তোফা কেসের বিবরণ লেখার জন্য তৈরি থেকো। কিন্তু 2 দিন কেটে গেল অধীর প্রতীক্ষায়। টেলিগ্রামের উত্তর এসে পৌঁছল না। এই 2 দিন দরজায় সামান্য শব্দ শুনলেই কান খাড়া করে বসে থাকত হোমস। দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটা চিঠি এসে পৌঁছল হিলটন কিউবিটের কাছ থেকে। খবর সব ভালো। সেদিন সকালে সূর্য ঘড়ির নিচে মস্ত লম্বা একটা নাচিয়েদের শাড়ি পাওয়া গেছে। কপিটা চিঠির সঙ্গেই এসেছিল। বেশ কয়েক মিনিট আবোল তাবোল বিদঘুটে মূর্তিগুলোর উপরে ঝুঁকে রইল হোমস। তারপরে আচম্বিতে তড়াক করে লাফিয়ে উঠে এক চিৎকার করল। শুনে বুঝলুম যেমন অবাক হয়েছে তেমনি হতাশ হয়েছে সে। দারুণ উদ্বেগে চোখ মুখের ভাবও পাল্টে গেছে নিমেষের মধ্যে। ওয়াটসন, খামোকা দেরি করে লাভ নেই, অনেক দূর গড়িয়ে এনেছি ব্যাপারটাকে। আজ রাতেই নর্থ ওয়ালসামের কোনো ট্রেন আছে? লাস্ট ট্রেন ছেড়ে গেল এই মাত্র। ওহো, তাহলে কাল ভোরে উঠে ব্রেকফাস্ট করেই ছুটতে হবে স্টেশনের দিকে। যেভাবেই হোক প্রথম ট্রেন ধরে যত তাড়াতাড়ি পারি নরফোকে পৌঁছতে হবে আমাদের ওয়াটসন। এই তো এসে গেছে টেলিগ্রামটা। এক সেকেন্ড, মিসেস হাডসন, উত্তর থাকলে নিয়ে যাবেন। না, ঠিক আছে, দেখছি যা ভেবেছিলাম তাই।
খবরটা পাওয়ার পর উদ্বেগ আরও বাড়ল। আমাদের উচিত এখন আর একটু দেরি না করে মিস্টার হিল্টন কিউবিটকে সব জানানো। ব্যাপারটা উনি যতটা সহজ ভেবেছেন ততটা সহজ কিন্তু নয়। অত্যন্ত সাংঘাতিক বিপদের জালে জড়িয়ে পড়েছেন ভদ্রলোক। নর্থ ওয়ালসামে সব নেমে জিজ্ঞাসাবাদ করছি আমাদের গন্তব্য সম্বন্ধে, এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এসে শুধলেন স্টেশন মাস্টার। আপনারা নিশ্চয় ডিটেকটিভ, লন্ডন থেকে আসছেন তাই না? বিরক্তির ছায়া ভেসে যায় হোমসের মুখের উপর দিয়ে। এইরকম ধারণা কি করে হলো আপনার? কেননা নরউইচ থেকে এইমাত্র এসে পৌঁছলেন ইন্সপেক্টর মার্টিন। আপনারা সার্জনও হতে পারেন। মেয়েটি মরেনি, মানে একটু আগে পর্যন্ত শুনলাম সে বেঁচে আছে। আপনারা তাড়াতাড়ি গেলে হয়তো প্রাণটা রক্ষা পাবে, কিন্তু তাতে লাভই বা কি? শেষ পর্যন্ত ফাঁসি কাটে তো ঝুলতে হবে। আমরা রেডলিংথর্প ম্যানারে যাব বলেই এসেছি, কিন্তু কি ব্যাপার বলুন তো? সিরিয়াস কিছু ঘটেছে নাকি? ব্যাপার শুধু সিরিয়াস নয়, অতি ভয়ানক। একই রিভলভার দিয়ে পরপর গুলি করা হয়েছে দুজনকে। গুলি চালিয়েছেন মিসেস কিউবিট নিজে, প্রথমে স্বামীর ওপর, তারপর নিজের ওপর। মিস্টার কিউবিট মারা গেছেন, মিসেসের অবস্থা খুবই খারাপ। কি সর্বনাশ! নরফোকের এত বড় একটা মনেদি বংশের কি হাল হলো বলুন দেখি। আর দ্বিতীয় শব্দটি উচ্চারণ না করে একটা ভাড়াটে গাড়িতে চেপে বসল হোমস। দীর্ঘ 7 মাইল পথে একবারও মুখ খুলতে দেখলাম না তাকে। অনেকক্ষণ পর জেগে উঠল নরফোক উপকূলের সবুজ কিনারার উপর জার্মান সমুদ্রের বেগুনি বলয় রেখা। একধারে গাছপালার মাথার উপরে মাথা তুলে দাঁড়িয়েছিল পুরনো আমলের ইট কাঠে তৈরি দুটো বড় বড় খিলেন। চাবুক তুলে খিলেন দুটি দেখিয়ে হেঁকে উঠল গারোয়ান। রেডলিংথর্প ম্যানর। গাড়ি বারান্দার দিকে যেতে টেনিস লনের পাশে লক্ষ্য করলাম অদ্ভুত এই কাহিনীর সঙ্গে বিজড়িত কালো রঙের টুল হাউস আর বেদিওয়ালা সূর্য ঘড়িটা। 2 চাকার একটা উঁচু ঘোড়ার গাড়ির থেকে সবেমাত্র চালাক চতুর চেহারার চটপটে খর্বকায় একটা পুরুষ নেমে দাঁড়িয়েছিলেন। মোম দিয়ে পাকানো গোঁফ নেড়ে নিজের পরিচয় দিলেন ভদ্রলোক। নরফোক কনস্টেবুলারির ইন্সপেক্টর মার্টিন। বন্ধুবরের নাম শুনে রীতিমতন আশ্চর্য হয়ে গেলেন ইন্সপেক্টর। অবাক কাণ্ড দেখছি। খুনটা হয়েছে রাত প্রায় 3টের সময়, কিন্তু লন্ডনে বসে এত তাড়াতাড়ি খবর পেয়ে আমার সঙ্গে সঙ্গেই এসে পৌঁছালেন কেমন করে, তা তো বুঝলাম না মিস্টার হোমস। আমি আগেই অনুমান করেছিলাম খুন যখন যা হয় একটা কিছু হবে, এবং তা রোধ করতেই আমার নরফোকে আসা। তাহলে আমার চাইতে অনেক খবরই আপনি রাখেন দেখছি। আমি তো মশাই ভেবেই পাচ্ছি না কি করে শুরু করা যায় তদন্ত। মিস্টার এবং মিসেস কিউবিটের দাম্পত্য প্রেমের কথা কে না জানে বলুন। প্রমাণ শুধু একটাই পেয়েছি আমি, এবং তা হচ্ছে নাচিয়েদের মূর্তি। সব কথা আমি পরে খুলে বলবো। ইন্সপেক্টর মার্টিন বুদ্ধিমান পুরুষ। হোমসকে তার খুশি মতন কাজ করতে দিয়ে নিজে শুধু ফলাফলগুলো সযত্নে নোট করে নিতে লাগলেন। মিসেস হিল্টন কিউবিটের ঘর থেকে একজন সাদা চুল প্রবীণ ভদ্রলোক এসে খবর দিলেন ভদ্রমহিলার আঘাত সিরিয়াস তো বটেই, কিন্তু মারাত্মক নয়। শুনলাম ভদ্রলোক এই অঞ্চলের সার্জন। আরও বললেন বুলেটটা গেছে মগজের সামনের দিক দিয়ে এবং খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। মিসেস কিউবিট নিজেই নিজেকে গুলি করেছেন না অন্য কেউ তাকে গুলি করেছে, এ প্রশ্নের উত্তরে কোনো মতামত প্রকাশ করতে রাজি হলেন না ভদ্রলোক। বুলেটটি অবশ্য ছোঁড়া হয়েছে খুবই কাছ থেকে। ঘরের মধ্যে পাওয়া গেছে শুধু একটা পিস্তল, 2টো ব্যারেল তার খালি। মিস্টার হিল্টন কিউবিটের হৃৎপিণ্ড এফোর ওফোর হয়ে গিয়েছিল গুলিতে। এমন হতে পারে যে আগে মিস্টার কিউবিট মিসেসকে গুলি করার পর আত্মহত্যা করেছেন, অথবা মিসেস কিউবিট স্বামীকে খুন করার পর আত্মহত্যা করবার চেষ্টা করেছেন। রিভলভারটা দুজনের মাঝখানে মেঝের ওপর পড়ে থাকতে দেখা গেছে, তাই সন্দেহ দুজনের ওপরেই পড়েছে। আপনি অত্যন্ত বিচক্ষণ পুরুষ ডক্টর। আপনাকে খবর পাঠিয়েছিল কি? সন্ডার্স। এই বাড়ির ঘর গণার কাজ দেখাশোনা করে সে। সেই কি সবাইকে ডেকে তোলে? সে আর রাঁধুনি মিসেস কিং। কোথায় তারা? খুব সম্ভব রান্নাঘরে। জেরার উত্তরে দুজন স্ত্রীলোকই একই কথা বলে গেল গড়গড় করে। ফায়ারিংয়ের দারুণ শব্দে একই সাথে ঘুম ভেঙে যায় দুজনের।
এবং 1 মিনিট যেতে না যেতেই শোনা যায় আর একবার গুলি ছোড়ার আওয়াজ। পাশাপাশি ঘরে ঘুমোয় দুজন, তাই ঘুম ভাঙতেই আগে মিসেস কিং ছুটে যায় সন্ডার্সের ঘরে। তারপর দুজন মিলে দূর দূর করে নিচে নেমে এসে দেখে 2 হাত করে খোলা স্টাডির দরজা, আর টেবিলের উপর জ্বলছে একটা মোমবাতি। ঘরের মাঝখানে মুখ থুবড়ে পড়েছিলেন মিস্টার কিউবিট। খুব সম্ভব দেহে তখন প্রাণ ছিল না। জানলার সামনের দেওয়ালে মাথা হেলিয়ে গুঁড়ি দিচ্ছিলেন মিসেস কিউবিট। বিভৎসভাবে জখম হয়েছিলেন তিনি, কেননা মুখের একটা পাশ রক্তে একেবারে ভেসে গেছিল। জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন উনি, কিন্তু কথা বলার ক্ষমতা তার ছিল না। জানলার ছিটকানি তোলা ছিল ভেতর থেকে। এ বিষয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা গেল না। দেরি না করে তখনই দুজন ডাক্তার আর কনস্টেবল ডাকতে লোক পাঠায়। তারপর সহিস আর আস্তাবলের ছোকরাটাকে ডেকে এনে ধরাধরি করে মিসেস কিউবিটকে তুলে নিয়ে যায় তার সেবার ঘরে। কর্তাগিন্নি দুজনেই শুয়েছিলেন শয্যায়। সাধারণ পোশাক পরেছিলেন মিসেস, কিন্তু মিস্টার কিউবিট রাত্রিবাসের উপরে ড্রেসিং গাউন চাপিয়ে নিয়েছিলেন। স্টাডির আর কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি। যতদূর তারা জানে, স্বামী স্ত্রীতে কোনোদিনও ঝগড়া করতে দেখা যায়নি। দুজনেই দুজনকে গভীরভাবে ভালোবাসতেন এবং বাস্তবিকই বড় সুখী দম্পতি ছিলেন। চাকর বাকরদের জেরা করার ফলে প্রধান পয়েন্ট পাওয়া গেল এই একটাই। ইন্সপেক্টর মার্টিনের প্রশ্নের উত্তরে জানা গেল, প্রত্যেকটা দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কারোর পক্ষেই বাড়ি থেকে সরে পড়া সম্ভব নয়। হোমসের প্রশ্নের জবাবে বললে, ফায়ারিংয়ের শব্দ শুনে ওপরতলার ঘর থেকে ছুটে বেরিয়ে আসবা মাত্র বারুদের বিশ্রী গন্ধ ভেসে আসে দুজনেরই নাকে। শুনে হোমস ইন্সপেক্টর মার্টিনকে বলল, তাহলে এখনই তাদের এখানে ডেকে আনা যাক। আদ্যপান্ত ব্যাপারটা ওদের মুখে শুনতে চাই আমি। এই পয়েন্টটা একটু ভালো করে ভেবে দেখবেন ইন্সপেক্টর। আচ্ছা, এবার তো মনে হয় অনায়াসেই আমরা ঘরটাকে পরীক্ষা করে দেখতে পারি। স্টাডি রুমটা বিশেষ বড় নয়, 3 দিকে সাজানো বই, আর বাগানের দিকে মুখ করা সাদাসিধে জানলার সামনে লেখবার টেবিল। ঘরের মাঝেই লম্বা হয়ে পড়েছিল হতভাগ্য মিস কিউবিটের বিশাল দেহ। প্রথমেই আমরা ঝুঁকে পড়লাম তার উপর। জামা কাপড় দেখে মনে হলো ঘুম ভাঙতেই খুব চটপট করে বেরিয়ে পড়তে হয়েছে তাকে। গুলিটা ছোড়া হয়েছে সামনের দিক থেকে এবং হৃৎপিণ্ড এঁফোড় ওফোড় করেও তখনও দেহের মধ্যে থেকে গেছে বুলেটটা। মৃত্যু খুবই আকস্মিক এবং যন্ত্রণাবিহীন। হাতে অথবা ড্রেসিং গাউনে বারুদের কোনো দাগ দেখা গেল না। ডাক্তার বললেন, মিসেস কিউবিটের মুখে বারুদের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু দুটো হাতই একদম পরিষ্কার। হাতে বারুদের দাগ নেই, অর্থাৎ কোনো ঘোর প্যাচ মানেও নেই। থাকলেই কিন্তু যত গোলমাল সম্ভাবনার কথা এসে পড়ে। খারাপভাবে লাগানো কার্তুজ থেকে পেছন দিকে বারুদ না ছিটকলে, হাতে কোনো দাগ না ফেলে এন্টার ফায়ার করা চলে। তাহলে ইন্সপেক্টর, এবার মিস্টার কিউবিটের লাশ সরানোর ব্যবস্থা করা যেতে পারে। ও, আর একটা ভালো কথা ডক্টর, মিসেস কিউবিটের দেহ থেকে বুলেটটা বার করেছেন কি? বুলেট বার করতে গেলে এখন বড় রকমের অপারেশনের দরকার, কিন্তু রিভলভারে তো এখনো 4টে কার্তুজ রয়েছে দেখছি। ছোঁড়া হয়েছে মাত্র 2টো এবং হতাহতের সংখ্যাও 2জন। সুতরাং সেই রকম মনে হয় বটে। জানলার ধারে যে বুলেটটা লেগেছিল, আমার তো মনে হয় তার হিসেবটাও আপনি দিয়ে দিতে পারবেন। বলেই আচম্বিতে সবাইকে চমকে দিয়ে ঘুরে দাঁড়ালো হোমস। দীর্ঘ শীর্ণ আঙুল তুলে দেখালো জানলার পাল্লার নিচের দিক থেকে ইঞ্চিখানিক ওপরে একটা পরিষ্কার ফুটো। বাই জর্জ, এই জিনিস আপনার চোখে পড়লো কি করে? কেননা আমি এই ঘরে ঢুকে খুঁজছিলাম ফুটোটাকে। ওয়ান্ডারফুল অনুমান মিস্টার হোমস, নির্ভুল স্যার। 2বার নয়, ফায়ার করা হয়েছে মোট 3বার, এবং 2জন নয়, সব শুদ্ধ 3 জন হাজির ছিল খুনের দৃশ্যে। কিন্তু কে সেই তৃতীয় ব্যক্তি, আর কি করেই বা উধাও হলো? দরজা জানলা তো বন্ধ বাড়ির ভেতর থেকে। সেই সমস্যাই এবার আমাদের সমাধান করতে হবে ইন্সপেক্টর মার্টিন। আপনাকে একটা পয়েন্ট বিশেষ করে স্মরণে রাখতে বলেছিলাম, আশা করি তা ভুলে যাননি। মনে পড়ছে না? চাকর বাকরদের জবানবন্দি শুনলেন না? ওপর তলার ঘর থেকে বেরোনো মাত্রই বারুদের গন্ধ ভেসে এসেছিল ওদের নাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার, আমি বিনা দ্বিধায় স্বীকার করছি, এই পয়েন্টটা মনে রেখে আমার লাভটা কি তা আমি একেবারেই বুঝতে পারছি না। আশা করি এবার পারবেন। ওপর তলায় বারুদের গন্ধ পাওয়ার অর্থ শুধু একটাই, গুলি ছোড়ার সময় ঘরের দরজা জানলা দুটোই খোলা ছিল।
তা না হলে পোড়া বারুদের গন্ধ এত তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে যেতে পারত না। দমকা হাওয়ার ঝাঁপটা থাকায় ধোঁয়া একেবারে ওপরতলা পর্যন্ত উঠে গেছে। অবশ্য খুব অল্পক্ষণের জন্যই খোলা ছিল দরজা জানলা দুটো। এ ধারণার প্রমাণ? তা না হলে মোমবাতি নিভে যেত। খুনের সময় জানলা খোলা ছিল এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর ভাবলাম তাহলে নিশ্চয়ই কোনো তৃতীয় ব্যক্তি হাজির ছিল সেই সময়ে। খোলা জানলার বাইরে দাঁড়িয়ে গুলি চালিয়েছে সেই, কিন্তু ঘরের ভেতর থেকে তার উপর গুলি চালালে জানলার পাল্লায় তো তা লাগতেই পারে। তাই খুঁজছিলাম কোনো ফুটো টুটো পাই, এবং দেখতেই তো পাচ্ছেন আমার খোঁজা কিন্তু বৃথা যায়নি। এই সেই বুলেটের দাগ। কিন্তু জানালাটা ভেতর থেকেই বা বন্ধ হলো কেমন করে? ছিটকিনি বা পড়লো কেমন করে? গুলি ছোড়াছুড়ির সঙ্গে সঙ্গে ছুটে এসে জানলা টেনে বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দেওয়াই মিসেস কিউবিটের পক্ষে স্বাভাবিক, তাই নয় কি? আরে এ কি দেখছি? জিনিসটা একটা লেডিস হ্যান্ডব্যাগ। কুমিরের চামড়ার উপরে রূপোর কারুকার্য করা রুচি সুন্দর ছোট্ট ব্যাগটা পড়েছিল টেবিলের উপরে। হোমস ব্যাগটা উপর করে ধরলে টেবিলের উপরে রাবার ব্যান্ড লাগানো 20টা 50 পাউন্ডের ব্যাংক অফ ইংল্যান্ডের নোট ছাড়া আর কিছুই পাওয়া গেল না। নোট সমেত ব্যাগটা ইন্সপেক্টরের হাতে তুলে দিয়ে হোমস বলল, জিনিসটা সাবধানে রেখে দিন, মোকদ্দমা চলার সময় কাজে আসবে। এবার 3 নম্বর বুলেটের রহস্য নিয়ে একটু মাথা ঘামানো যাক। কাঠের টুকরোটা যেভাবে উড়ে গেছে আর চোঁচগুলো যেদিকে মুখ করে রয়েছে, তা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলিটা ছোড়া হয়েছে ঘরের ভেতর থেকে। এ সম্পর্কে মিসেস কিং এর সঙ্গে আর এক প্রস্থ আলোচনা দরকার। এই যে মিসেস কিং, তখন বলছিলে ফায়ারিং এর দারুণ আওয়াজে ঘুম ভেঙে গেছিল তোমার। এ কথা বলার মানে কি? তোমার কি মনে হয় দ্বিতীয় শব্দের চেয়ে অনেক জোরালো হয়েছিল প্রথমটা? শব্দ শুনে ঘুম ভেঙে গেছিল ঠিকই, কিন্তু কোন আওয়াজটা বেশি আর কোনটা কম তা বলা কঠিন। তবে স্যার, আওয়াজটা খুব জোরে বলেই মনে হয়েছিল। দুটো রিভলভার থেকে একসঙ্গে গুলি ছোড়া হয়েছিল মনে হয় কি? আগে তা তো বলা মুশকিল। হ্যাঁ, তাই হয়েছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ইন্সপেক্টর মার্টিন, আমার তো মনে হচ্ছে এই ঘরে আর কিছু করার নেই আমাদের। এবার চলুন বাগানটার দিকে একটু ঘুরে দেখা যাক, যদি নতুন প্রমাণ কিছু পাওয়া যায়। স্টাডির জানলার ঠিক নিচেই ফুলের চওড়া ঝোপটার কাছাকাছি এসে আমরা প্রত্যেকেই চিৎকার করে উঠলাম মহা উল্লাসে। ঝরা ফুলগুলোকে কে যেন নির্দয়ভাবে মারিয়েছে। নরম মাটির উপরে তারই অগন্তি পায়ের ছাপ। ছাপগুলো পুরুষের পায়ের, অদ্ভুত রকমের লম্বা, আঙুলগুলো ছুঁচল। ঘাস পাতা নেড়ে উল্টে ফোঁ দিয়ে এমন কাণ্ড জুড়ে দিলে হোমস যেন মুখ দিয়ে লালা ঝরিয়ে শিকারী কুকুর হয়ে খুঁজছে গুলি খাওয়া পাখিকে। তারপরে দারুণ খুশির চিৎকার ছেড়ে তড়াক করে দাঁড়িয়ে উঠল সে। হাতে তার পেতলের তৈরি ছোট্ট একটা সিলিন্ডার। ইয়েস ইয়েস ইয়েস, যা ভেবেছিলাম তাই। রিভলভারটায় ইজেক্টর ছিল, তাই খালি খোলটা ছিটকে পড়েছে এখানে। ইন্সপেক্টর মার্টিন, এই হলো আপনার 3 নম্বর কার্তুজ, এবং আমার কেসও প্রায় সম্পূর্ণ। হোমসের তদন্ত ধারা দ্রুত কৃতিত্বময় অথচ অনির্ভুল কার্য পরম্পরা দেখে রীতিমতন তাজ্জব বনে গিয়েছিল বেচারি ইন্সপেক্টর মার্টিন। প্রথম 2-1টা কথা বলে নিজেকে জাহির করবার চেষ্টা করেছিল, কিন্তু এখন এমনই অভিভূত হয়ে পড়লেন যে বাং নিষ্পত্তি না করে হোমসের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করাই বোধহয় বুদ্ধিমত্তার লক্ষণ বলে মনে করলেন তিনি। বললেন, কাকে সন্দেহ হয় আপনার? সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথম থেকেই তো কেসটার অনেক পয়েন্ট অপরিষ্কার থেকে গেছে আপনার কাছে। এটাও না হয় থাকুক, পরে একসাথে সবকিছু খোলসা করা যাবে, কি বলেন? যাও অভিরুচি আপনার, আমার শুধু খুনিটাকে পেলেই হলো। মিছিমিছি সাসপেন্স বাড়ানোর কোনো অভিলাষ আমার নেই ইন্সপেক্টর মার্টিন, কিন্তু এই মুহূর্তে লম্বা চওড়া জটিল বক্তৃতা দিয়ে রহস্য কি করে সমাধান করলাম তা বলবার সময় নেই। এ ব্যাপারে সবকটি গুটি আমার হাতে। এখন যদি মিসেস কিউবিটের জ্ঞান নাও ফিরে আসে, তাহলেও জানবেন গত রাতে এই বাড়িতে যেসব কাণ্ড ঘটেছে তার প্রতিটি আপনাদের শোনাবার মতো ক্ষমতা আমার আছে। আমার লক্ষ্য শুধু একটি, এবং তা যেন তেন প্রকারেরও অপরাধী সমুচিত শান্তি বিধান। প্রথমেই আমি জানতে চাই এই অঞ্চলে এল রিজি নামে কোনো সরাইখানা আছে কি না। চাকর বাকরেরা সবাই এক বাক্যে জানালেন যে এই নামের কোনো সরাইখানার ধারে কাছে কোথাও আছে বলে তাদের জানা নেই। তবে আস্তা বলে ছোকরাটা একটু কিন্তু করে বলল,
সরাইখানা নেই বটে, তবে এলরিজি নামের এক চাষা মাইল কয়েক দূরে ইস্ট রাস্টনের দিকে থাকে। খামার বাড়িটা খুব নিরালা নাকি? আগে হ্যাঁ, দারুণ নিরালা। এ বাড়িতে রাত্রে যেসব কাণ্ড কারখানা ঘটেছে নিশ্চয়ই এখনো পর্যন্ত সেসব খবর ওদের কানে পৌঁছয়নি। আগে খুব সম্ভব না। কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করল হোমস। তারপর ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিচিত্র হাসি। আস্তা বলে ছোকরাটিকে বলল, চটপট একটা ঘোড়ার জিন চাপিয়ে তৈরি হয়ে নাও। একটা চিঠি দিচ্ছি, এক্ষুনি দিয়ে এসো এলরিজির খামার বাড়িতে। পকেট থেকে নাচিয়েদের ছবি আঁকা কাগজের টুকরোটা বার করল হোমস। তারপর স্টাডি টেবিলে বসে কাগজগুলো সামনে মেলে ধরে বেশ কিছুক্ষণ ব্যস্ত হয়ে রইল। ইতিমধ্যেই ছোকরাটা তৈরি হয়ে আসতে ছোট্ট একটা চিরকুট তার হাতে দিয়ে কড়া নির্দেশ দিয়ে দিল হোমস। উপরে যার নাম লেখা শুধু তারই হাতে চিরকুটটা দিয়ে এবং কোনো প্রশ্নের জবাব না দিয়ে যেন সিধে ফিরে আসে সে এখানে। হোমসের হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন, মুক্তোর মতন গোটা গোটা। কিন্তু চিরকুটের উপরে দেখলাম আঁকা বাঁকা হোঁচট খাওয়া কায়দায় লেখা, মিস্টার অ্যাবিস লান, এলরিজি খামার বাড়ি, ইস্ট নরফোক। ইন্সপেক্টর মার্টিনকে হোমস বললে, আমার অনুমানই যদি সত্যি হয়, আমার গণনা যদি নির্ভুল হয়, তাহলে অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির একটা লোককে আপনাকে হাত কড়া লাগিয়ে হাজতে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং আমার মনে হয় আপনি এখনই একটা টেলিগ্রাম পাঠিয়ে দিন আরও পাহারাদারের জন্য। এই ছোকরাই আগে টেলিগ্রামটা পৌঁছে দিয়ে তারপর চিঠি নিয়ে রওনা হবে এলরিজির খামার বাড়িতে। ওয়াটসন, বিকেলের দিকে লন্ডনের কোনো ট্রেন থাকলে আমরা তাতেই ফিরে যাব, কেননা এখানকার ঝামেলা তো প্রায় চুকেই গেল। তাছাড়া আমাকে আবার একটা ইন্টারেস্টিং কেমিক্যাল অ্যানালাইসিস আজকেই শেষ করতে হবে। চিরকুট নিয়ে ছোকরাটা রওনা হয়ে যাবার পর হোমস চাকর বাকরদের ডেকে কড়া হুকুম দিয়ে দিল, যদি আগন্তুক এসে মিসেস কিউবিটের সঙ্গে দেখা করতে চায় তাহলে তাকে তার অবস্থা সম্বন্ধে কোনো খবর না জানিয়ে যেন সিধে নিয়ে আসা হয় ড্রয়িং রুমে। বারবার এই কটা পয়েন্টই এমনভাবে জোর দিয়ে বোঝাতে লাগলো হোমস যে দেখে শুনে মনে হলো অনেক কিছুই নির্ভর করছে এর উপরে। হাতের তীর যতক্ষণ না লক্ষ্যে গিয়ে বিচ্ছে ততক্ষণ ড্রয়িং রুমে বসে নির্ভেজাল একটা গুলতানি দেওয়া যাক, কি বলো? এই বলে সবাইকে নিয়ে এসে বসল বসবার ঘরে। রোগী দেখার দেরি হয়ে যাচ্ছিল বলে আগেই ডাক্তার বিদায় নিয়েছিলেন। কাজেই আসর জমিয়ে বসলাম আমি, হোমস আর ইন্সপেক্টর মার্টিন। টেবিলের কাছে চেয়ারটা টেনে নিয়ে পকেট হাতড়ে নাচিয়েদের বিদঘুটে মূর্তি আঁকা কাগজগুলো বার করল হোমস। তারপর টেবিলের উপরে মেলে ধরে বলল, ঘণ্টাখানেক সময় যাতে ভালোভাবেই কাটে সেই ব্যবস্থা করছি। স্বীকার করতে লজ্জা নেই, এ জাতীয় হেঁয়ালি আমার কাছে একেবারে নতুন। এ পদ্ধতির আবিষ্কর্তা যেই হোক না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে মূর্তিগুলো যে আসলে ছদ্মবেশী অক্ষর তা যেন কেউ ধরতে না পারে এবং বাচ্চা কাচ্চার এলোপাতারি নকশা ভেবে উড়িয়ে দেয়। মূর্তিগুলো যে আসলে অক্ষরের প্রতীক তা জানার পর সব সাংকেতিক লিপির মূল নিয়মটি খাটাতেই জলের মতো সরল হয়ে এলো হিয়ালির অর্থ। প্রথম বার্তাটি আমার হাতে আসার পর দেখলাম খবরটা অত্যন্ত ছোট। যদিও এত ছোট খবর থেকে বিশেষ কিছু জানা সম্ভব নয়, তবুও ওদের মধ্যে একটা প্রতীকের অর্থ যে ই, সে সম্বন্ধে আমার খুব বেশি সন্দেহ ছিল না। জানেন তো, ইংলিশ বর্ণমালায় ই এর ক্ষমতা সবচেয়ে বেশি। এমনকি একটা ছোট বাক্যের মধ্যেও বেশ কয়েকবার দেখতে হয় ই এর শ্রীমুখ। প্রথম খবরটায় 15টা প্রতীকের মধ্যে 4টে প্রতীক হুবহু এক। সুতরাং এই প্রতীকের অর্থ যে ই, তা ধরে নিলে খুব বেশি অযৌক্তিক হয় না। অবশ্য মাঝে মাঝে প্রতীকটার হাতে নিশান দেখা গেছে, কিন্তু নিশানওয়ালা মূর্তিগুলো পাশাপাশি নেই, ছড়িয়ে আছে সমস্ত খবরটার মধ্যে। সুতরাং আমরা যদি অনুমান করি নিশান মূর্তি দিয়ে আসলে এক একটা বাক্যের সমাপ্তি চিহ্নিত করা হয়েছে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না। মাথায় অনুমানটা আসার পরেই দেখলাম ই অক্ষরের প্রতীক হলো এই মূর্তিটা। এই পর্যন্ত হলো বেশ, কিন্তু আসল ঝামেলা শুরু হলো এরপরেই। ই এর পরেই কোন ইংলিশ অক্ষরটির জোর বেশি এ সম্বন্ধে কেউই কোনো পাকাপাকি সিদ্ধান্তে আসতে পারেনি। আপনি হয়তো দেখলেন একটা পাতার মধ্যে ই এর পরেই অমুক অক্ষর গড়ে সবচেয়ে শক্তিশালী, তারপরেই আবার দেখলেন একটা ছোট বাক্যের মধ্যেই সে অক্ষরটি দাবিয়ে দিয়েছে আরো কয়েকটা অক্ষর ঘন ঘন তাদের শ্রীমুখ দেখিয়ে। মোটামুটি ভাবে বলতে গেলে TAOINSHRD আর এল কে
সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এইভাবে পরপর সাজানো যায়। এদের মধ্যে আবার TAO আর I এত ঘেঁষাঘেঁষি যে কে বেশি পাওয়ারফুল তা বলা বড় মুশকিল। তাই নতুন খবরের অপেক্ষায় রইলাম। মিস্টার হিল্টন কিউবিটের সাথে আমার দ্বিতীয়বার মোলাকাত হওয়ার পর পেলাম দুটো ছোট সেন্টেন্স আর একটা খবর। খবরটার কোনো নিশান না থাকায় একটা গোটা শব্দ বলেই মনে হলো। এই দেখুন প্রতীকগুলো, যেটাকে একটা শব্দ বলে মনে হয়েছে। তার মধ্যে ই এসেছে দুবার দ্বিতীয় স্থানে, আর চতুর্থ স্থানে শব্দটার মোট অক্ষর সংখ্যা 5। ফলে সেভার, লেভার অথবা নেভার শব্দটা ব্যবহার করা যেতে পারে কোনো কাকুতি মিনতির উত্তরে। এবং এই ক্ষেত্রে এই অনুমানটাই স্বাভাবিক এই কারণে এর আগে মিস্টার কিউবিটের মুখে যা সব শুনেছি তাতে মনে হয় মিসেস কিউবিটের কোনো চিঠির উত্তরে নেভার শব্দটা লিখে গেছে আততায়ী। ধরে নিলাম এটাই ঠিক। তাহলে N, V আর R প্রতীক দাঁড়াচ্ছে যথাক্রমে। তখনও কিন্তু আমার মুশকিল আসান হয়নি, কাটেনি অন্ধকারের ঘোর। ঠিক এমন সময়ে একটা কথা মাথায় আসতেই খানিকটা আলোর মুখ দেখলাম। হাতে তখন বেশ কয়েকটা চিঠি রয়েছে। ভাবলাম আততায়ী যদি মিসেস কিউবিটের পূর্ব পরিচিত হয় এবং অতীত জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে, তাহলে যে 5 অক্ষরের শব্দের মধ্যে 2 অক্ষরে ই, সেগুলো দিয়ে নিশ্চয়ই লেখা হয়েছে এলসির নামটাকে। পরীক্ষা করে দেখলাম 3 বার খবরের উপসংহারে এমন প্রতীক শব্দ ব্যবহার করা হয়েছে। কাজেই খবরগুলো যে এলসির উদ্দেশ্যে সে বিষয়ে আর সন্দেহ না থাকাই ভালো। এমনই করে পেলাম LS আর I কে। কিন্তু এই কি ধরনের খবর? এ কি আকুতি না শুধুই আদেশ? এলসির ঠিক আগেই 4 অক্ষরগুলো শব্দটা শেষে দেখলাম ই। মনে হলো শব্দটা কাম হওয়াই উচিত। যতগুলো 4 অক্ষরওয়ালা শব্দের থেকে ই আছে সব কটাতেই চোখ বুলোলাম, কিন্তু বিশেষ সুবিধা হলো না। কাজেই COM হাতের মুঠোয় আশায় আবার পড়লাম প্রথম খবরটাকে নিয়ে। ছোট ছোট শব্দে ভাগ করে ফেললাম খবরটাকে। যে যে অক্ষর বুঝিনি তাদের জায়গায় ফুটকি বসালাম। এইভাবে পেলাম .m.erf.esl.ne। এখন প্রথম অক্ষরটা এই না হয়ে যায় না। এইটুকু বাক্যের মধ্যেই 3 বার ব্যবহার করা হয়েছে একই প্রতীককে। দ্বিতীয় শব্দে এইচ কে অনুমান করে নেওয়া চলে। তাহলে বাক্যটা দাঁড়ায় এই রকম: am here a.eslan। নামের ফাঁকাটায় ওয়াই বসাই স্বাভাবিক। তাহলে পাচ্ছি am here a.eslan। হাতে অনেকগুলো অক্ষর এসে যাওয়ায় অকুত ভয়ে এবার পড়লাম 2 নম্বর খবরটাকে নিয়ে। প্রতীক ছদ্মবেশে খুশিয়ে দেখা গেল খবরটা দাঁড়াচ্ছে এই রকম: AELRIES। ভেবেচিন্তে দেখলাম ফাঁকগুলোয় টি আর জি বসানো যায়, তাহলে মোটামুটি একটা মানে পাওয়া যায় খবরটার। ELRIGES নামটা নিশ্চয়ই কোনো বাড়ি বা সরাইখানার নাম। লোকটা আস্তানা গেড়েছে ওইখানেই। অ্যাবি স্ল্যানি যে আমেরিকান সে সম্বন্ধে আমার বিশেষ সন্দেহ ছিল না 2টি কারণে। প্রথমত, অ্যাবি নামটার চলন আমেরিকাতেই আছে। দ্বিতীয়ত, আমেরিকা থেকে আসা একটা চিঠি মিসেস কিউবিটের হাতে পড়তেই যত গোলমালের সূত্রপাত। তাছাড়া এই ব্যাপারে গোপন রহস্যটাও যে আইনানুগ নয় এবং অপরাধ সংক্রান্ত, আমার এমন বিশ্বাস হওয়ারও যথেষ্ট কারণ ছিল। অতীতের উল্লেখ এবং স্বামীর কাছে সব কথা চেপে যাওয়া শুধু এই দুটো প্রমাণই কি এজন্য যথেষ্ট নয়? কাজেই টেলিগ্রাম পাঠালাম উইলসন হারগ্রিভকে। উইলসন আমার বন্ধু, নিউ ইয়র্ক পুলিশ ব্যুরোর একজন হোমরা চোমরা। লন্ডনের অপরাধী জীবন সম্বন্ধে আমার সামান্য জ্ঞানকে বহুবার উইলসন কাজে লাগিয়েছে। উইলসনকে জিজ্ঞেস করলাম অ্যাবি স্ল্যানি নামটা ওর চেনা কিনা। উত্তরে উইলসন লিখেছে শিকাগোর সবচেয়ে বিপজ্জনক খুনে বদমাশ। এ খবর যেদিন পেলাম সেদিন সন্ধ্যায় হিল্টন কিউবিটের কাছ থেকে পেলাম তার শেষ বার্তা। অক্ষর পরিচয় আগেই ঘটেছে, তাই ধাঁধার জট ছাড়াতেই খবরটা দাঁড়ালো এই রকম: ELSIE.RE.ARE to meet THYCO. PRD বসাতেই সম্পূর্ণ হলো খবরটা। পড়ে আঁতকে ওঠার যথেষ্ট কারণ ছিল। প্রথমত, এটুকু বুঝলাম যে কাকুতি মিনতি ছেড়ে ভয় দেখানো শুরু করেছে আমাদের নিশাচর আততায়ী। দ্বিতীয়ত, শিকাগোর নিচুতলায়
জাহাবাজদের প্রকৃতি সম্বন্ধে আমি একটু আধটু খবর রাখি, তাই লোকটা যে আর অনর্থক দেরি না করে চটপট কথা মতো কাজ শুরু করে দেবে তা বুঝলাম। তৎক্ষণাৎ সহকর্মী বন্ধু ওয়াটসনকে নিয়ে চলে এলাম নরফোকে। কিন্তু এত করেও শেষ রক্ষা করতে পারলাম না। প্ল্যাটফর্মে পা দিয়েই শুনলাম যা হবার তা হয়ে গেছে গত রাতেই। জানলা দিয়ে দেখলাম লম্বা লম্বা পা ফেলে দরজার দিকে আসছেন এক দীর্ঘকায় পুরুষ। গায়ের রং ময়লা হলেও ভদ্রলোক সুদর্শন। পরনে ধোঁয়াটে ফ্লাইনের স্যুট, মাথায় পানামা হ্যাট, মস্ত বড় উদ্ধত নাকটা সামনের দিকে একটু বেঁকানো, গালে চিবুকে চাপদাড়ি, হাতে চকচকে ছড়ি। স্বচ্ছন্দভাবে ছড়ি ঘোরাতে ঘোরাতে তার হাঁটার ভঙ্গিমা দেখলে মনে হয় যেন এই বাড়ির মালিক সেই। তারপরেই শুনলাম জোর ঘণ্টার ধ্বনি, যেন এক মুহূর্ত আর দেরি সইছে না তার। এবার আমাদের দরজার পেছনে দাঁড়াবার সময় হয়েছে। এই ধরনের বিপজ্জনক লোককে বাগে আনতে হলে একটু সাবধান হওয়াই ভালো। ইন্সপেক্টর হাত করা বার করে রাখুন, কথা যা বলার আমিই বলবো। পুরো 1 মিনিট নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম তিনজনে। তুচ্ছ 1 মিনিট, কিন্তু তবুও তো কোনোদিনই ভোলা যায় না। তারপরেই খুলে গেল দরজা। ঘরে ঢুকলো ঢ্যাঙা লোকটা। পলকের মধ্যে হোমস পিস্তল ঠেকালো তার মাথায়, আর মার্টিন কবজিতে এঁটে দিলেন হাত করা। সমস্ত জিনিসটা এত তাড়াতাড়ি এত নিপুণভাবে শেষ হয়ে গেল যে আক্রান্ত হয়েছে এ কথা বোঝবার আগেই অসহায় হয়ে পড়ল তার অবস্থা। জ্বলন্ত কালো চোখে একে একে আমাদের উপর দৃষ্টি বুলিয়ে নিল সে। তারপরেই এক অট্ট হাসি, তিক্ত হাসিতে ব্যর্থতার জ্বালা। সাবাস জেন্টলম্যান, এবার দেখছি আপনারাই এক হাত নিলেন আমার ওপরে। বড় কঠিন ঠাই মনে হচ্ছে। এনিওয়েজ, মিসেস হিলটন কিউবিটের একটা চিঠি পেয়ে আমি এসেছি। উনি বাড়ি নেই এই কথা যেন বলে বসবেন না আবার প্লিজ। হাতটা যে তারই পাতা, এই খবরও নিশ্চয়ই শুনতে হবে না আপনাদের কাছে। মিসেস হিলটন কিউবিট মারাত্মকভাবে জখম হয়েছেন, বাঁচার কোনো সম্ভাবনা নেই। কি সমস্ত আবল তাবল বকছেন আপনারা? ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, লেগেছে ওই লোকটার বুকে। এলসিকে কেন জখম করতে যাব আমি? ভয় দেখাতে পারি, কিন্তু ওর ওই রেশম হালকা চুলের এক গাছিও স্পর্শ করার সাহস আমার নেই। না না, আপনারা বাজে কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন আপনারা। মৃত স্বামীর পাশে অত্যন্ত মারাত্মকভাবে আহত অবস্থায় দেখা গেছে মিসেস কিউবিটকে। গুঙিয়ে উঠে হাত কড়া লাগানো 2 হাতে মুখ ঢেকে সেটির উপরে এলিয়ে পড়ল সে। পুরো 5 মিনিট সব চুপ। এতটুকু স্পন্দন, শব্দ শুনতে পেলাম না তার দিক থেকে। তারপর মুখ থেকে হাত নামিয়ে চোখ তুলল সে। মুখ দেখে মনে হলো যেন চকিতে কোনো অমিত বিক্রমশালী প্রভঞ্জনের বিপুল ফুৎকারে নিমেষে নিভে গেছে তার যত কিছু সাহস, শক্তি আর আত্মবিশ্বাসের দীপশিখা। হারিয়ে গেছে নিশ্চিদ্র নিরাশার তমিশ্রায়। নিরুত্তাপ স্বরে সে বলল, জেন্টলম্যান, কিছুই আর লুকাবো না। আমি যদি তাকে গুলি করে থাকি তবে সেও পাল্টা গুলি করেছিল আমাকে, সুতরাং এতে খুন টুনের কিছুই নেই। কিন্তু যদি ভেবে থাকেন যে এলসিকেও যখন করেছি আমি, তাহলে বলবো আমার সম্বন্ধে কিছুই জানেন না আপনারা। এই দুনিয়ায় আমার চাইতে তাকে বেশি ভালোবেসেছে এমন কোনো পুরুষ কোনোদিনই ছিল না, আর এখনো নেই। তারপরে আমার দাবি অসীম। অনেক বছর আগে আমার বাগদত্তা হয়েছিল সে। এবার আপনারাই বলুন, আমাদের মধ্যে এই ইংলিশম্যানটার আসার কি অধিকার আছে? হ্যাঁ, আমি এসেছিলাম আমার সেই দাবিকেই আবার তুলতে। আপনার স্বরূপ প্রকাশ পেতেই গা ঢাকা দিয়েছিলেন আপনার বাগদত্তা। আপনার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই আমেরিকা থেকে পালিয়ে ইংল্যান্ডে এসে একজন অনারেবল ভদ্রলোককে বিয়ে করেছিলেন তিনি। আপনার সঙ্গে উধাও হতে রাজি হননি তিনি, তাই শেষ পর্যন্ত হিলটন কিউবিটের মতো অভিজাত পুরুষকে বিদায় নিতে হয়েছে এই দুনিয়া থেকে, আর স্ত্রীকে করতে হয়েছে আত্মহত্যা। মিস্টার অ্যাবি স্লেনি, আপনার হাত এই সব কিছুর পেছনেই আছে এবং এই রেকর্ডের উত্তর আপনাকে দিতে হবে আইনের কর্তাদের কাছে। এলসি যদি মারা যায়, আমি জাহান্নামে যেতেও পরোয়া করি না। হাতের মুঠোয় দলা পাকানো একটা চিরকুট চোখে পড়তেই বাঘের মতন ধারালো চোখে সন্দেহের ঝিলিক এনে বললেন,
মিস্টার, তো এই সম্পর্কেও গাল গল্প ছাড়বেন নাকি? এদিকে বলছেন নাকি মারাত্মকভাবে জখম হয়েছে। তাহলে এই চিঠিটা কার লেখা? এলসির নয়? আপনাকে আনার জন্য আমিই লিখেছি। ও রিয়েলি? আপনি লিখেছেন? জয়েন্টের বাইরে পুরো দুনিয়ার কারোর পক্ষেই নাচিয়ে মূর্তির রহস্য জানাটা সম্ভব নয়। তা আপনি লিখলেন কি করে শুনি? আজকের যা প্রথম আবিষ্কার, কালকে তা পুনরাবিষ্কার। পৃথিবীর ইতিহাসে এনজিনের তো অভাব নেই মিস্টার স্ল্যানি। যাই হোক, আপনার এখন করণীয় শুধু একটি। সারা দুনিয়াকে আপনি জানিয়ে দিন যে কোনো মতেই, কোনো দিক দিয়েই কিউবিট পরিবারের এই শোচনীয় পরিণতির জন্য মিসেস হিলটন কিউবিটকে দায়ী করা চলে না। খুব ভালো কথা বলেছেন, খুব ভালো। আর আমার এখন উচিত বিনা দ্বিধায় সত্যিটাকে স্বীকার করা। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সেইটাই করব। হুঁশিয়ার কিন্তু, আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি। আপনার প্রতিটি কথা আপনার বিরুদ্ধেই ব্যবহার করব আমরা। ব্রিটিশ ক্রিমিনাল লর চমকদার সরলতার যেন একটা মূর্ত প্রতীক। একটু ঝুঁকি না হয় নিলামি। জেন্টলম্যান, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, এলসি যখন একদম শিশু বাচ্চা মেয়ে, তখন থেকেই আমি ওকে চিনি। শিকাগোর একটা দলে সব শুদ্ধ 7 জন ছিলাম আমরা। এলসির বাবা ছিল জয়েন্টের মাথা, ধুরন্ধর লোক এই বুড়ো প্যাট্রিক। নাচি এদের বিদঘুটে মূর্তি দিয়ে চিঠি লেখার কায়দা আবিষ্কার করে সেই। হেয়ালির চাবিকাঠি জানা না থাকলে ছেলে মানুষই আঁকিবুকি বলে উড়িয়ে দেওয়াটা স্বাভাবিক, এবং এতদিন তা হয়েওছে। যাকে এলসি আমাদের কাজকর্ম কিছু কিছু শিখে নিয়েছিল, কিন্তু এসব সহ্য না হওয়ায় নিজের সঞ্চিত কিছু টাকা নিয়ে একদিন সে আমাদের সবার চোখে ধুলো দিয়ে জাস্ট সরে পড়ল লন্ডনে। এলসি আমার বাগদত্তা। যদি এ পেশা ছেড়ে সৎপথে রোজগার করতাম তাহলে নিশ্চয়ই সে বিয়ে করতো আমাকে। ইংলিশম্যানের সঙ্গে তার বিয়ে হয়ে যাওয়ার পর তার ঠিকানা পৌঁছালো আমার হাতে। চিঠি লিখলাম, বাট কোনো উত্তর এলো না। বাধ্য হয়ে আসতে হলো আমায় নিজেকে। চিঠি লিখে কোনো ফল হতো না, তাই যাতে তার চোখে পড়ে এমন জায়গায় সাংকেতিক ভাষায় খবর পাঠাতে শুরু করলাম। প্রায় মাসখানেক হলো এখানে এসেছি। এলরিজির খামার বাড়িতে ডেরা নিয়েছিলাম প্রথম থেকেই। নিচের ঘরে থাকতাম। রাতের অন্ধকারে গা ঢেকে যখন খুশি বেরোতাম, কাক পক্ষীতেও কোনোদিন টের পাইনি। এলসিকে বার করে আনার সব রকম চেষ্টাই করেছিলাম আমি। খবরগুলো যে তার নজর এড়াচ্ছে না তা বুঝলাম একদিন, যেদিন আমার খবরের নিচেই দেখলাম তার হাতে লেখা একটা লাইন। মেজাজটা আমার তখনই খারাপ হয়ে গেল। আমার শুরু হলো ভয় দেখানোর পালা। এবার একটা চিঠি পেলাম ওর কাছ থেকে। চিঠিতে এলসি কাকুতি মিনতি করে তার আশা ছেড়ে আমায় চলে যেতে বলেছে, কেননা স্বামীর মান সম্মানের হানিকর এমন কোনো কেলেঙ্কারি ঘটলে লজ্জায় দুঃখে আত্মঘাতী হতে হবে তাকে। সে আরও লিখল, স্বামী ঘুমিয়ে পড়লে রাত 3টের সময় জানলার কাছে এসে আমার সঙ্গে দেখা করবে সে, কিন্তু একটা শর্ত রইল, তারপর আর অশান্তি না করে এদেশ ছেড়ে চলে যাব আমি অনেক টাকা নিয়ে। নেমে এলো এলসি। ঘুষ দিয়ে চেষ্টা করলো আমাকে হাঁটিয়ে দেওয়ার। এতেই খেপে গেলাম আমি। খপ করে হাত ধরে একটা হ্যাঁচকা টানে জালনা দিয়ে বাইরে টেনে আনার চেষ্টা করতেই হাতে রিভলভার নিয়ে তীর বেগে ঘরে ঢুকলো তার স্বামী। এলসি মেঝেতে বসে পড়েছিল। মুখোমুখি দাঁড়ালাম দুজনে। আমার উদ্দেশ্য ছিল রিভলভার বার করে ভয় দেখিয়ে সরে পড়া, কিন্তু সেই মুহূর্তেই গুলি চালালো লোকটা। আমিও পলক ফেলার আগেই ঘোড়াটা টিপলাম, কিন্তু লোকটা মেঝেতে পড়ে গেল। বাগানের উপর দিয়ে সরে পড়ার সময় পেছন থেকে জানলা বন্ধ করার শব্দ শুনলাম, কিন্তু আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি জেন্টলম্যান, যা বললাম তার প্রতিটা অক্ষর সত্যি। ছোকরাটার হাতে চিরকুটটা পাওয়ার আগে আমি কিচ্ছু শুনিনি। খুশিতে ডগমগ হয়ে এসেছিলাম এলসির সাথে দেখা করতে, কিন্তু বদলে পেলাম আপনাদের। আরে এই এক জোড়া হাত করা।
জানলায় দাঁড়িয়ে পুলিশের গাড়িটাকে কয়েদি সহ টক বগিয়ে চোখের আড়ালে উধাও হয়ে যেতে দেখলাম। তারপর ফিরে দাঁড়াতেই চোখে পড়ল টেবিলে রাখা তালগোল পাকানো চিরকুটটাকে। সামান্য এই কাগজটা দিয়ে হোমস অত বড় দুর্ধর্ষ লোকটাকে ভুলিয়ে এনেছে নিজের খপ্পরে। দেখো হে ওয়াটসন, যদি পঙ্কোদ্ধার করতে পারো লেখাটির বিচিত্র চিঠি, অক্ষরের বালাই নেই, শুধু নিচে কুঁদে এগিয়ে যাওয়া এক সারি মূর্তি। এইমাত্র যে পদ্ধতি বোঝালাম তাই দিয়ে চিঠিটার সাদা অর্থ দাঁড়ায় এক্ষুনি চলে এসো। আমি জানতাম এই আমন্ত্রণ এড়ানোর সাধ্য তার নেই, কেননা এই সাংকেতিক লিপি যে মিসেস কিউবিট ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে তা সে কল্পনাতেও আনতে পারবে না। এতদিন ধরে যে নাচিয়েদের ছবি অশুভ বার্তাই বহন করে এনেছে, নতুন অপরাধ সৃষ্টি করেছে, নির্মম পরিণতির সূচনা করেছে, এই প্রথম সেই নাচিয়েদের শুভ কাজে লাগালাম আমি। কল্যাণ এবং মঙ্গলময় পরিণতির মধ্যে দিয়ে মহা কেলেঙ্কারি সম্ভাবনা থেকে দূরে সরিয়ে আনলাম পতিব্রতা মিসেস হিল্টন কিউবিটের নামকে। আমি তোমায় কথা দিয়েছিলাম নতুন লেখার চাঞ্চল্যের উপকরণ দেব, সেই প্রতিশ্রুতিও রইল। কিন্তু কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তবে আজকের জন্য এটুকুই, ফিরছি আসছে শুক্রবার আরও একটি টানটান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।